আমরা সবসময় একটা কথা বলি না যে আমাদের শিশুর আগামীর ভবিষ্যৎ, কিন্তু আগামীর চাইতে তার বর্তমানটা গুরুত্বপূর্ণ। আমরা যদি বর্তমানটাতে তাকে তৈরি না করি বা তাকে নানা রকম ট্রমার মধ্যে দিয়ে যেতে হয় বা তাকে যদি নানা রকম বিকাশের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তো আমার আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে অবশ্যই। হ্যাঁ, সত্যিকারের যদি আপনি বলতে চান যে চাইল্ড ফ্রেন্ডলি বা শিশু বান্ধব, তাহলে কিন্তু এটা সিস্টেমিক লেভেলে আসতে হবে। ওই অর্থে যেহেতু আমরা শিশুকে কাউন্ট করি না যে আমার তার কাছ থেকে আমার কোনো বিজনেস নাই, সেই অর্থে তো আমরা কিন্তু তার কথা মাথায় রাখি না। তো দেখতে পাচ্ছি যে নেক্সট জেনারেশন জি কিন্তু ক্লাইমেট নিয়ে অনেক চিন্তিত, কারণ আমরা যে পৃথিবী রেখে গেলাম তাদের জন্য সেটা খুব সুন্দর পৃথিবী না, এবং এটার ভুক্তভোগী তারা হচ্ছে। যে ছবিগুলো প্রকাশিত হয় তা দেখে শিশুর মনে আঘাত না লাগে, সে যেন আহত না হয় বা সে যেন ট্রমাটাইজ না হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের নিয়মিত পডকাস্ট আয়োজনের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। আজ আমরা কথা বলবো শিশু বান্ধব সাংবাদিকতা নিয়ে। সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন সিনারগঞ্জ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এশা হোসেন, সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং লেখক শাহনাজ মুন্নি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের এই আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি শিশুদের সুরক্ষা এবং বিকাশ একটি জাতি গঠনের জন্য কতটা জরুরি, আর শিশুদের এই সুরক্ষা এবং বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যেমন ভূমিকা রয়েছে, তেমনি গণমাধ্যমের ভূমিকাও কম নয়। ভূমিকা কম নয় সাংবাদিকদের, যারা মানুষের কণ্ঠস্বর তুলে ধরা, মানুষের জন্য তথ্য পৌঁছে দেওয়া আর মানুষের পক্ষে সমাজে পাহারাদারের মতো কাজ করেন। সেই সাংবাদিকরা বা সাংবাদিকতা যদি শিশু বান্ধব হয়ে না ওঠে, তাহলে আগামীর সমাজ এবং আগামীর রাষ্ট্র শিশু বান্ধব বা সত্যিকার অর্থে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবেও গড়ে উঠতে পারে না। এই প্রসঙ্গটিকে সামনে রেখে আমরা আজকের সম্মানিত আলোচকদের সঙ্গে আলোচনা করব। বিষয়বস্তু যেমন বলছিলাম, শিশু বান্ধব সাংবাদিকতা। এশা হোসেন, আমরা জানি যে দীর্ঘদিন ধরে সিনারগঞ্জ বাংলাদেশের হয়ে আপনারা শিশুদের উন্নয়ন এবং বিকাশে কাজ করছেন। তো প্রথমে আমরা জানতে চাইব যে শিশুদের উন্নয়নে বা তাদের বিকাশের জন্য আপনারা কোন কোন ক্ষেত্রে মূলত কাজ করছেন বা জোর দিতে চাইছেন। ধন্যবাদ মাসরুর ভাই। সিনারগঞ্জ বাংলাদেশ আমি বলবো না যে খুব দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা 2018 সালেই আমি বলবো যে আমাদের আবির্ভাব বাংলাদেশে। সিনারগঞ্জ একটা নিউ ইয়র্ক বেসড একটা নন প্রফিট এজেন্সি। আমরা প্রথমে ব্লুমবার্গ ফিলান্থ্রপিস্ট, এটাও নিউ ইয়র্ক বেসড একটা ফিলান্থ্রপিক ফাউন্ডেশন, তাদের অর্থায়নে বাংলাদেশে কাজ শুরু করি। আমাদের এন্ট্রি হয়েছিল পানিতে ডুবে শিশু মৃত্যু এই বিষয়বস্তুর উপরে। ব্লুমবার্গ ফিলান্থ্রপিস্ট 2012 থেকে বাংলাদেশে এই পানিতে ডুবে শিশু মৃত্যু এই বিষয়ক একটা রিসার্চ পরিচালনা করছিলেন। আমাদের আরও যে লোকাল রিসার্চ অর্গানাইজেশনস আছে, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন বাংলাদেশ আর ICDDRB, এদের মাধ্যমে এই কারণে, কারণ WHO-র একটা রিসার্চে দেখা গেছে যে এই লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিগুলোতে কিন্তু চাইল্ড ড্রাউনিং বা পানিতে ডুবে শিশু মৃত্যুর একটা বড় কারণ। এবং বাংলাদেশেও কিন্তু দেখা গেল যে এটি সত্যি 5 বছরের নিচে, স্পেশালি 1 থেকে 5 বছরের মধ্যে যে শিশুরা আছে তাদের মৃত্যুর সর্বোচ্চ মানে কারণ হচ্ছে পানিতে ডুবে শিশু মৃত্যু। কিন্তু এই জিনিসটা অবিশ্বাস্য ছিল, কারণ এইটা কারোরই আমি বলবো রেডারের মধ্যে ছিল না। কারণ সবাই জানে নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালনিউট্রিশন এগুলোই, মানে আমি বলছি না এগুলো কোনো অংশে কম, এখনও এগুলো অনেক উপরের দিকেই আছে। কিন্তু পানিতে ডুবে শিশু মৃত্যু এই বিষয়টা সবার অজানা ছিল। এটার একটা বিরাট কারণ, সবাই এটাকে ভাগ্য হিসেবে মেনে নিত যে এটার আর কোনো প্রতিকার নাই। কিন্তু এই যে রিসার্চ পরিচালনা হলো, যেখানে জনস হপকিন্স ইউনিভার্সিটিরও সম্পৃক্ততা ছিল, সেটাতে প্রমাণিত হলো যে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধযোগ্য, এবং প্রতিরোধের কয়েকগুলো মেজারও বেরিয়ে আসলো যে কীভাবে আমরা এই শিশুদেরকে এখান থেকে সুরক্ষা দিতে পারি বা তাদের জীবনের নিশ্চয়তা দিতে পারি। তার মধ্যে একটা প্রধান হলো, শিশুদেরকে যদি এই রিসার্চে দেখা গেছে যেই সময়ে তাদের বাড়িতে
বয়োজ্যেষ্ঠরা বা মা বা যারা তাদের কেয়ার গিভার আছেন তারা ব্যস্ত থাকেন, সংসারের কাজে হতে পারে, বাইরের কাজে হতে পারে, সেই সময় তারা অসাবধানতার মধ্যে থাকে এবং দুর্ঘটনা গুলো ঘটে এবং খুব বেশি দূরে যেতে হয় না। আমাদের যে এটা মোটামুটি আমাদের গ্রামাঞ্চলেই দেখা যায় যে বাড়ির কাছে প্রায় ২০ মিটারের দূরত্বের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকে। পুকুরে ঘটতে পারে, বালতির পানিতে ঘটতে পারে, আবার খোলা ডোবা আছে সেখানেও ঘটতে পারে। তো এই কারণগুলো ব্যাখ্যা করে দেখা গেল যে সুপারভিশনের অভাব, হ্যাঁ? ঠিক মতো তাদের যত্ন হচ্ছে না দেখেই অসাবধানতার কারণে এগুলো হচ্ছে। এই সময় যদি তাদেরকে একটু উন্নত সুপারভিশনের মধ্যে রাখা যায়, যত্নের মধ্যে রাখা যায়, কেয়ারের মধ্যে রাখা যায়, তাহলে তাদের জীবনের সুরক্ষার নিশ্চয়তা অনেকটা বেড়ে যায়। এবং এইখানে এই রিসার্চ সেটিংয়ে কি করা হলো, কতগুলো কমিউনিটি ডে কেয়ার সেন্টার করা হলো। সেইখানে শিশুদেরকে ৯টা থেকে ১টা পর্যন্ত রাখা হতো এবং দেখা গেল যে প্রায় 88% কিন্তু তাদের যে মৃত্যুর ঝুঁকি বা জীবনের নিশ্চয়তা বেড়ে গেল। তো সেইটা প্রমাণিত হলো, যেটা প্রুফ অফ কনসেপ্ট যে ইট ওয়ার্কস। এইভাবে করা যায়। তবে এটা হচ্ছে ১ থেকে ৫ বছর বয়সী শিশুর জন্য। কিন্তু ৬ থেকে এর উপরের বয়সের শিশুরাও পানিতে ডুবে মারা যাচ্ছে। কিন্তু তার প্রতিকার হিসেবে দেখা গেল তাদেরকে আরেকটু আ জীবন রক্ষাকারী সাঁতার, এই স্কিলটা যদি তাদেরকে দেওয়া হয় তাহলে সেখানেও কিন্তু মৃত্যুর ঝুঁকি প্রায় 90% এর উপরে কমে যাচ্ছে। তো রিসার্চের এই দুটি প্রমাণিত আ আ মানে প্রতিকার নিয়ে বা মেজার নিয়ে কিন্তু আমরা আসি। ব্লুমবার্গ বলে যে আমরা রিসার্চ শেষ হয়ে গেছে। আমরা ডোনার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। অন্য কোনো কিছু নিয়ে কাজ করব বা অন্য দেশে যাব। এখন এই যে আমরা রিসার্চের জন্য যে কমিউনিটি ডে কেয়ার গুলো শুরু করলাম, এগুলো অন্য কাউকে নিয়ে নিতে হবে। হয় অন্য ডোনার হতে বা বাংলাদেশ সরকার হতে পারে। তো সেই কারণেই আমাদের আশা। সিনারগোজ পৃথিবীর আরও অনেক দেশে কাজ করেছে, স্পেশালি খুব জোরালো ক্যাম্পেইন তৈরির ব্যাপারে এবং অ্যাডভোকেসির ব্যাপারে খুব তাদের ভালো রেজাল্ট আছে। সেই কারণেই আমাদের কাছে আসা হয়েছিল। তো আমরা সেই জায়গা থেকেই কাজ শুরু করি এবং আমরা দেখি, যেটা বললাম, পানিতে ডুবে শিশুর মৃত্যু এই বিষয়ে কারো কোনো বিকার নেই। আসলে এই বিষয়ে কারো ইন্টারেস্ট নেই, কোনো ইচ্ছাই নেই। কারণ এটা নিয়ে কিছু করার কোনো আগ্রহ নেই। কারণ যেহেতু মনে করছে যে এটাতে করার কিছু নেই। তো এইজন্য আমরা দেখলাম আমরা যে শুরু করেছি আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আমরা কার সাথে কাজ করব? কাকে বোঝাবো? এবং আমি মিডিয়াতেও গিয়েছি। বেশ নামকরা জার্নালিস্টদের সাথেও কথা বলেছি। তো উনি আমাকে এটাই বুঝিয়ে দিয়েছে যে শুরুর দিকের কাজটা কিন্তু একটু কষ্টদায়ক হয়। তো উনি বলছে, এটা তো আমার বাচ্চা মারা যাচ্ছে না। আমি কেন এটা নিয়ে এরকম করব? আর স্পেশালি দেখা যাচ্ছে এটা রুরাল এরিয়াতে বা গ্রামের দিকে বেশি হচ্ছে। শহরে আমাদের বাচ্চাদেরও হচ্ছে না তা না, হচ্ছে। কিন্তু হচ্ছে এটা আমার বাচ্চা না, আমার কোনো মাথা ব্যথা নেই। তো সেদিন আমি খুব আহত হয়ে ফিরেছিলাম যে একটা সাংবাদিকের কাছে আমি এটা আশা করিনি। তবে উনি যে এটা অ অন্যভাবে মিন করেছে, কোনো ফিল না করে তা না। উনি আমাকে বোঝাবার চেষ্টা করেছে যে এটা কঠিন। যদি আমার নিজের বাচ্চা না হয়, শহরের মানুষ বা শহরে বসে যারা নীতি নির্ধারণ করছে তাদের কাছে পৌঁছানো কিন্তু খুব ডিফিকাল্ট। কাজেই অন্যভাবে আসতে হবে। তখন আমরা দেখলাম যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক বলে একটা নেটওয়ার্ক আছে, যারা এই শিশুর যে প্রারম্ভিক সময়ের এই বৃদ্ধি, বিকাশ, এটা নিয়ে কাজ করে এবং আমরা যেটাকে বলি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ? এবং আমরা দেখলাম এই সেক্টরটা অনেক বড়। এখানে অনেক অর্গানাইজেশন একসঙ্গে কাজ করে। whereas ড্রাউনিং সেক্টরে দুটো খালি রিসার্চ প্রতিষ্ঠান কাজ করছে। তাদেরকে নিয়ে একটা জোরালো ক্যাম্পেইন তৈরি করা খুব ডিফিকাল্ট। তখন আমরা বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, যাতে সংক্ষেপে বেন বলি, বলতে সহজ। তো তাদের কাছে যখন আমরা গেলাম তখন ওরা মনে করলো যে আসলে এই চাইল্ড ড্রাউনিং বা এই যে সেফটির ব্যাপারটা, এটা তো আসলে ইসিডির মধ্যে পড়ে না। ইসিডির ফ্লেভারটা তখন একটু শিক্ষা ভাব ছিল, আর্লি লার্নিং। তাদের মধ্যে এজ গ্রুপে মিল ছিল না। তো এই ড্রাউনিং সেক্টরে ওরা ১ থেকে ৫ নিয়ে কাজ করতো, আর ইসিডি সেক্টরে ওনারা ৩ থেকে ৫ মনে করতো যে কোনো সেন্টারে যাওয়ার বয়সটা আসলে ৩ বছরের আগে শিশুদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়।
যাই হোক, এই আমরা দুইটা সেক্টর মিলে একত্র হওয়ার চেষ্টা করেছি। এই জায়গাটাই আমাদের সিনারগোস কাজ করেছে, দুটো সেক্টরকে একসঙ্গে নিয়ে এসেছে এই ধারণা দিয়ে যে শিশু শিশু, আমার সেক্টরের হোক তোমার সেক্টরের হোক, শিশুর যদি বৃহত্তর কোনো ভালো কিছু হয় সেটার জন্য আমরা মিলিত হওয়া উচিত। এই তখন থেকে চাইল্ড ড্রাউনিং যেটা প্রোটেকশন ইস্যু বা সেফটি ইস্যু, আমরা বললাম যে ইসিসিডি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই জায়গাটা থেকে এই প্রোটেকশন বা সেফটিটা কেয়ারের আন্ডারে খুব ভালোভাবে পড়ে এবং এটাকে নিয়ে এসে একত্র হওয়া উচিত। কারণ দুটো সেক্টরই কিন্তু ছোট শিশুদের কথা বলছে, যাদের বয়স যদিও আর্লি চাইল্ডহুড বলছে 8 বছর পর্যন্ত, আর এরা বলছে 1 থেকে 5 নিয়ে কাজ করছে, কিন্তু 8-এর মধ্যেও আছে। কাজে এই বয়স সীমা নিয়ে যারা কাজ করছে তারা একত্রিত হয়ে আমরা বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনেকের কাছে যে আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে সাড়া পাই এবং পরবর্তীকালে আমি আরও পরে বলবো, শাহনাজকে একটু সুযোগ দেওয়া উচিত, আমরা কাজ শুরু করি, সেই গল্প পরে হবে। আমরা ইশা হোসেনের কাছ থেকে শুনছিলাম যে শিশুদের সুরক্ষা এবং বিকাশ নিয়ে কাজের একটি পর্যায়ে তারা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন এটাকে বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার জন্য। তো গণমাধ্যমের একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে এবং সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতার জায়গা থেকে আপনি যদি বলেন যে এই যে শিশুদের সুরক্ষা এবং বিকাশকে ঘিরে আপনার সাংবাদিকতার অভিজ্ঞতাটি কেমন আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সাংবাদিকতা তো আসলে মানুষের জন্য, এবং সেই মানুষের মধ্যে শিশুরাও আছে। শিশু বান্ধব সাংবাদিকতার একটা কথা আমরা প্রায়ই বলি, কিন্তু শিশু আসলে কিভাবে সংবাদের সাথে বা মিডিয়ার সাথে যুক্ত সেটা যদি আমরা দেখি তাহলে দেখি যে 3 ভাবে আসলে শিশু এই যে আমাদের যে মিডিয়ার কার্যক্রম সেগুলোর সাথে যুক্ত হয়। প্রথমত, শিশু একজন টেলিভিশনের যদি আমরা যে সংবাদগুলো দিই সেটা কিন্তু সেও একজন দর্শক। তার বাড়িতে যখন একটা নিউজ পেপার আসে সেখানে যে ছবিগুলো ছাপা হয় সে কিন্তু ওটা দেখে, সুতরাং সে একজন পাঠকও বটে বা দর্শকও বটে। আরেকটা হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটে গেলে সেটার মধ্যে যদি শিশু কোনোভাবে জড়িত থাকে তখন আমরা সেই শিশুকে আসলে কিভাবে উপস্থাপন করি সেইটা আমাদের একটা জায়গা। আরেকটা হচ্ছে শিশুকে নিয়ে যখন আমরা কোনো সংবাদ পরিবেশন করি তখন সেটা আমরা কিভাবে দেখি, কারণ শিশু তো এই সমাজের একটি অংশ এবং বিভিন্ন সময় শিশুর অধিকার, শিশুর সুরক্ষা এগুলো নিয়ে কিন্তু আমাদের মিডিয়াতে আমরা নিউজ করি। তো এই যে 3 ভাবে যে শিশু আসে, আমরা এগুলো খুব যে মাথায় রেখে সংবাদ পরিবেশন করি মানে তা কিন্তু না। হ্যাঁ, এটা আমি স্বীকার করতেই হবে আমাকে যে সবসময় আমরা সেটা করি না। কিন্তু যেটা হয় যে আমাদের যদি দৃষ্টিভঙ্গিটা এরকম থাকে যে একজন শিশু আমার সংবাদটা দেখবে, একজন শিশুকে আমি কেমন করে পরিবেশন করব সেটা আমার বুঝতে হবে, এবং সেই শিশুর অধিকার বা সুরক্ষার ব্যাপারে যখন আমি কাজ করব তখন সেই শিশুর মতামতটা আমি নেব কিনা বা তার দৃষ্টিভঙ্গিটার প্রতিফলন আমার ঘটবে কিনা, এই সব মিলিয়ে কিন্তু আমরা একটা শিশুবান্ধব সাংবাদিকতার বিষয়টা দেখি। কিন্তু সব সময় সত্যিকার অর্থে কি আমাদের গ্রাহক বা আমাদের যারা দর্শক সেইখানে কিন্তু আমরা শিশুকে রাখি না। আমরা মনে করি যে একটা অ্যাডাল্ট মানুষ এই জিনিসটার গ্রাহক, সে দেখছে, সুতরাং তার দৃষ্টিভঙ্গির প্রতিফলনই আমাদের সংবাদে ঘটে। কিন্তু এই বিষয়টা নিয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের মধ্যে সচেতনতা এখন বাড়ছে। এটা আমি বলবো যে আজ থেকে প্রায় 10 বছর আগে 10-12 বছর আগে ইউনিসেফ আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছিল, এবং শিশু বিষয়ক সাংবাদিকতা করার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার জানাটা দরকার সাংবাদিকদের সেই বিষয়ে তারা বেশ কিছু ওরিয়েন্টেশন, প্রশিক্ষণ এগুলো করেছিল। এবং তখনই কিন্তু একটা সাংবাদিকদের মধ্যে একটা মানে বিরাট অংশের মধ্যে এই প্রতিফলনটা ঘটে, এই পরিবর্তনটা ঘটে যে সংবাদ যখন আমি লিখব, আমি যখন সংবাদ পরিবেশন করব তাতে আমি যেন শিশুর প্রসঙ্গটি রাখি। এখন আপনি যেটা বললেন যে একজন মিডিয়া কর্মী বা সংবাদকর্মী বললেন যে আমার শিশু যেহেতু এটার সাথে যুক্ত না সুতরাং এটি আমার জন্য খবর না, এটি আসলে শিশুবান্ধব দৃষ্টিভঙ্গি হতে পারে না। কারণ দেশের, বিদেশের, পৃথিবীর সব শিশুই আমাদের শিশু। আমরা সবসময় একটা কথা বলি না যে আমাদের শিশুর আগামীর ভবিষ্যৎ, কিন্তু আগামীর চাইতে তার বর্তমানটা গুরুত্বপূর্ণ। আমরা যদি বর্তমানটাতে তাকে তৈরি না করি বা তাকে নানা রকম ট্রমার মধ্যে দিয়ে যেতে হয় বা তাকে যদি নানা রকম বিকাশের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তাহলে তো আমার আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে অবশ্যই। হ্যাঁ, তো
সেই জিনিসটাই আমরা সংবাদে চেষ্টা করি, মানে ওই এরপর থেকে সবসময় পারি তা না, কিন্তু যাতে যে ছবিগুলো প্রকাশিত হয় তা দেখে শিশুর মনে আঘাত না লাগে, সে যেন আহত না হয় বা সে যেন ট্রমাটাইজ না হয়ে যায়। আরেকটা জিনিস করতে চাই, যেমন কোনো ঘটনায়, সেটি কোনো অপরাধমূলক ঘটনা হোক কিংবা কোনো হয় না অনেক ক্রাইমের মধ্যে তো একটা শিশু একটা বিষয় হয়, যখন শিশুটি সাবজেক্ট হয় তখন যেন তাকে কিভাবে আমরা উপস্থাপন করব, তখন যেন তাকে আমরা আম, চাই যেটা, যে অনেক সময় চেহারাটা ব্লার করে দিই, তার নাম পরিচয়টা গোপন রাখি, আম, বা শিশু যদি অপরাধের শিকার হয় তখনও কিন্তু, কারণ আমাদের এখানে এমন অনেক ঘটনা ঘটে শিশুদের নিয়ে, আম, যে ঘটনার ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে নাম পরিচয়টা গোপন করতে, চেহারাটা ব্লার করে দিতে, যাতে পরবর্তীতে তার জীবনের বিকাশে কোনো সমস্যা না হয়। সব সময় এটার জন্য নিউজ রুমের একটা সেন্সেশন দরকার। সেন্সেশন সাংবাদিকদের মধ্যে আমি বলবো যে একেবারে নেই তা না, কিছু তো আছেই, কিছু প্র্যাকটিস আছে, কিন্তু এগুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। আমি একটু এটা নিয়ে যদি হ্যাঁ। প্রতিক্রিয়াটা এশা হোসেনের কাছে জানতে চাই। আপনি যে অভিজ্ঞতাটির কথা বলছিলেন যে তখন আপনি গণমাধ্যম বা গণমাধ্যম কর্মীদেরকে অতটা প্রস্তুত দেখেননি আপনার জায়গা থেকে, যে যতটা তাদের বিকাশের জন্য বা সুরক্ষার জন্য কাজ করার কথা। এরপর আপনার পরিবর্তন কতটা দেখেছেন আসলে, এই যে শিশুদের বিকাশের বিষয়টি এখন তারা কতটা নিজেরা বুঝতে এবং চর্চার মধ্যে নিয়ে আসতে পারছেন বলে আপনার মনে হয় গণমাধ্যম? সেই জায়গাটা আমি এটা 2018-র কথা বলছি, যখন আমার প্রথম আসলাম। সেই জায়গাটার থেকে এগিয়ে এসেছে, এটা আমাকে বলতে হবে। এগিয়ে এসেছে কারণ আমরা কাজ করেছি। তো এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একা একা নিজের মধ্যে থেকে কাজ করা থেকে সবাই এক ক্রস সেক্টর বা এক সেক্টর বা একে অপরের সাথে কাজ করার ইয়েটা রিচনেসটা অনেক বেশি। তো সেই জায়গাটার থেকে আমরাও এগিয়ে গিয়েছি গণমাধ্যমের সাথে কাজ, কারণ আমরা বুঝতে পেরেছি বা রেকগনাইজ করেছি যে বাংলাদেশে যে কোনো বিষয় পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যম ছাড়া সম্ভব না। আমাদের আওয়াজটা বা আমাদের ভয়েসটা যদি আমরা নীতি নির্ধারকদের কাছেও পৌঁছাতে চাই, সেই জায়গাটাও কিন্তু গণমাধ্যমই সবসময় সাকসেসফুলি হয়েছে। তো কাজে আমাদের জন্য গণমাধ্যম একটা শক্তিশালী মিডিয়াম। তো গণমাধ্যমকে শিশুদের জন্য বান্ধব করে তুলতে আপনাদের কিছু উদ্যোগ সম্পর্কে যদি বলতেন। আমরা রিসেন্টলি কাজ করেছি মিডিয়া এজেন্সির সাথে, আপনাদের মাধ্যমেই কাজ করেছি, সমষ্টির সাথে কাজ করেছি, কিছু ট্রেনিং দেওয়া হয়েছে। যে আসলে এই ট্রেনিংটাও আমরা একটু ভিন্ন মাত্রার ট্রেনিং মনে করেছি। তো এর আগে আমি বলতে চাচ্ছি যে কাউকে দোষারোপ করছি না, বিষয়বস্তুটা নতুন। শিশু তো একটা অনেক বড় এইজ রেঞ্জের মধ্যে পড়ে, প্রায় একেবারে 17 বছর ওই পর্যন্ত শিশু এক থেকে বা গর্ভ থেকেই বলতে পারি পড়ে। তো সেই জায়গায় কিন্তু তাদের যে নিডগুলো সেগুলো কিন্তু একটু আলাদা আলাদা হয়। একটা ঢালাওভাবে যদি আমি শিশু বলি, সেই জায়গায় হয়তো অনেক চাহিদা কিন্তু মিস হয়ে যায়। সেই জায়গাটাই আমরা মনে করেছি যে গণমাধ্যমকেও এটা অবহিত করতে হবে, এই জায়গাটা যদি জানাতে একটু হবে। ভেঙে বলতেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য, এই যে বলছেন যে আলাদা আলাদা করার যে বিষয়টা, কিভাবে আলাদা আলাদা করা উচিত, বা কিভাবে আলাদা আলাদা করলে কাজটা ভালোভাবে অর্জন করা সম্ভব? যেমন আমি যে কাজ করছি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের সাথে কাজ করছি, বা ড্রাউনিং প্রিভেনশন নিয়ে শিশুদের সাথে কাজ করছি। এই বয়সী শিশুরা কিন্তু প্রায় যদি গর্ভ বলি বা 1 থেকে 8 এর মধ্যে পড়ে, এবং গর্ভ থেকে 8 পর্যন্ত। গর্ভ থেকে 8 পর্যন্ত পড়ে। এইটাই হচ্ছে প্রারম্ভিক সময়। এবং বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা সুন্দর নীতি আছে, যেই কারণে আমরাও তাদের কাছে গিয়েছিলাম। সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট 2013। সেই নীতিটাতে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে যে কীভাবে এই বয়স সীমার মধ্যে যারা আছে তাদের বিভিন্ন চাহিদা মানে মেটানো যায়। তো এটার বলতে গিয়ে আমার বলতে হয় যে নার্চারিং কেয়ার ফ্রেমওয়ার্ক বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ এবং আরও কতগুলো মানে ইন্টারন্যাশনাল সংস্থা মিলে এটা বোঝার চেষ্টা করেছেন যে এই বয়সের যে শিশুরা, প্রারম্ভিক সময়ের যে শিশুরা, তাদেরকে যদি আমরা সাহায্য করতে চাই তাদের জীবন বাঁচাতে এবং তাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য, যেটা ইংরেজিতে সুন্দর করে যদি বলতে চাই তাহলে সারভাইভ অ্যান্ড থ্রাইভ, সেটার জন্য কি চাহিদা প্রয়োজন। তো তারা 5টা এলিমেন্টের কথা
আইডেন্টিফাই করেছেন এবং একটা সুন্দর চক্রের মাধ্যমে, একটা গ্রাফিক্সের মাধ্যমে এটা আমরা যারা কাজ করি সেটা একেবারে আমাদের জন্য একটা অনেক বড় সিম্বল। তো তারা সুস্বাস্থ্যের কথা বলেছেন, গুডস হেলথ, নিউট্রিশনের কথা বলেছেন, অ্যাডিকুয়েট নিউট্রিশন, সেফটি সিকিউরিটির কথা বলেছেন। তারা বলেছেন পজিটিভ রেসপন্সিভ কেয়ার গিভিংয়ের কথা, যারা কেয়ার গিভার আছে কীভাবে সুন্দরভাবে এই যত্ন জায়গাটা করা যায়, এবং অপরচুনিটিস ফর লার্নিং মানে শিক্ষার জায়গাটা করেছেন। তো এই 5টা চাহিদা বা এলিমেন্ট নিয়ে যদি সব কিছু মানে নিশ্চয়তা দেওয়া যায়, তাহলে একটা শিশুর বৃদ্ধি, বিকাশ এবং জীবন রক্ষা, যেহেতু আমি বলছি সিকিউরিটি, সেফটি আগে তো বাঁচতে হবে, তারপরে তো বৃদ্ধি বা বিকাশ, হ্যাঁ, সেই সব কিছু এনশোর করা যায়। তো এইগুলোই হচ্ছে যে আর্লি চাইল্ডহুডের এক থেকে আমি বলবো, বা গর্ভ থেকে বলেন 8-এর মধ্যে আমি বলবো। ঈশ্বর হোসেন যে কথাগুলো বলছিলেন এর মধ্যে অনেক বৈজ্ঞানিক বিষয় রয়েছে, কিছু তাত্ত্বিক বিষয় রয়েছে। এই বিষয়গুলো গভীরভাবে বোঝা এবং এই বিষয়গুলোর সঙ্গে সমানুভূতি অর্জন করা এবং মানুষকে সহজভাবে বোঝানো বা এই ক্ষেত্রগুলোতে উদ্বুদ্ধ করা, এই ক্ষেত্রে গণমাধ্যম উন্নয়ন সংগঠনগুলোকে কতটা কাছে পায়, বা আর কীরকম সহযোগিতা তাদের দিক থেকে এলে গণমাধ্যম আরও ভালো ভূমিকা পালন করতে পারে আপনার মনে হয়? গণমাধ্যমের এজেন্ডা তো ডিফারেন্ট আসলে। গণমাধ্যম আমাদের দেশে যেভাবে চলে সেটা হচ্ছে অনেকখানি মানে পপুলারিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে। অবশ্যই। মানে আমরা সবসময় ভাবি যে কোন জিনিসটা লোকে খায়, মানে খুব ভাবে বলতে গেলে। তো সেই কারণে উন্নয়ন সংস্থাগুলোর যে এজেন্ডা, সেটার সাথে আমাদের মানে গণমাধ্যমের এজেন্ডার খুব একটা মিল নাই, আবার মিল আছেও। এই অর্থে মিল আছে যে উন্নয়ন সংস্থাগুলো তো জনগণের পক্ষেই কাজ করে, বা যেটাকে আমরা বলি জনস্বার্থে কাজ করে। তারা একটা খুব ভালো আইডিয়া নিয়ে হয়তো আসে, তারপর সেই আইডিয়াগুলোকে কেমন করে আবার ইমপ্লিমেন্ট করা যায় সেরকম তাদের নানা রকম পরিকল্পনা থাকে। কিন্তু গণমাধ্যমের মূল কথা হচ্ছে আমার নিউজটা আমি বিক্রি করব এবং আমার নিউজটা আমি জনগণের কাছে যাব। তার মধ্যে যদি আমার সাথে ম্যাচ করে উন্নয়ন সংস্থাগুলোর যে মেসেজ, তা সেইটা আমি আমার নিউজে দেব। একদমই মানে এমন না যে আমি উন্নয়ন সংস্থার যে রিসার্চ, যে তাদের যে রিসোর্স সেগুলো ইউজ করি, তা না। মানে আমরা করি, আমরা কিন্তু আমাদের গণমাধ্যম তাদের প্রয়োজনে উন্নয়ন সংস্থাগুলোর কাছে যায়, কিন্তু উন্নয়ন সংস্থারা যেভাবে চায় সেভাবে তো আর যায় না, সে তার মতন করে তার ডাইনামিক্সে সে যায়। তো এই দুইটার মধ্যে কিন্তু গ্যাপ অনেক আছে, অনেকখানি গ্যাপ আছে, এই অর্থে যে আমরা সবসময় আপনাদের কাজ সম্পর্কে জানি না, আমরা অনেক সময় আপনাদের কাছে পৌঁছতেও পারি না, আমরা জানি না যে আপনারা কোথায়, আপনাদের গেলে আমরা আপনাদের কাছ থেকে এই তথ্যগুলো পাবো। অনেক সাংবাদিক আছে তারা খুঁজতে থাকে যখন একটা রিপোর্ট করে যে এই বিষয়ে আমি তথ্য কোথায় পাবো। তো তথ্যগুলো আমার মনে হয় একটু অ্যাভেলেবল করা উচিত, 1। 2 হচ্ছে যে শিশুদের বিষয়টা যখন আসে তখন কিন্তু প্রতিটি মানুষই খুব সেন্সিটিভ হয়, বিকজ প্রত্যেকটা পরিবারে শিশু আছে। আমি নিজে সন্তান আমার না থাকতে পারে, কিন্তু আমার ভাইয়ের আছে, আমার বোনের আছে, পরিবারে কোথাও আমার প্রতিবেশীর আছে। সুতরাং শিশু আছে এবং শিশুরা কিন্তু তার বিকাশের জন্য আরেকজনের উপর নির্ভরশীল। সে নিজের ভালো মন্দটা হয়তো সেইভাবে মানে সবসময় সেভাবে সে বুঝবে না। তাকে জন্মের পর থেকে আপনি যদি ধরেন, জন্মের পর থেকে 8 বছর বিভিন্ন সময় বিভিন্ন জনের কেয়ারে তাকে থাকতে হয়। তার বিকাশে যারা সাহায্য করে তারাও হয়তো অনেক সময় জানে না যে কোনটুক করলে কি করলে আমার শিশুর জন্য ভালো হবে। সে তার দৃষ্টিভঙ্গি থেকে একটা ঠিক করে নেয় যে না, এটা আমি করেছি ওর ভালোর জন্য, কিন্তু দেখা গেল আসলে সেটা ভালো নাও হতে পারে। তো আবার গণমাধ্যম প্রসঙ্গেই আসি। গণমাধ্যম যখন তার সংবাদে দেখে যে কোনো একটা শিশু বিষয়, তখন আমাদের না জানা থেকে আমরা অনেক সময় করি কি, সেই শিশুটিকে ইন্টারভিউ করতে যাই। হয়তো সেই ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা তাকে দ্বিতীয়বার ট্রমাটাইজ করি কোনো একটা বিষয়ে, এবং না বুঝেই হয়তো করি, আবার অনেক সময় বুঝেও করি। আমি ভাবি যে আমার দর্শক, যে কোনো শিশুর কান্না চেহারা দেখলে দর্শক অনেক বেশি সেন্সিটাইজ হবে, সো আমি ওইটাকে দেখাচ্ছি। তো এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের সতর্কতার অনেক জায়গা আছে, আমাদের আরও সচেতন হওয়ারও জায়গা আছে। কারণ প্রতি বছরই তো নতুন নতুন ছেলেমেয়েরা জার্নালিজমে ঢুকছে, প্রত্যেকের সচেতনতার লেভেলটা তো একরকম না। সুতরাং এই বিষয়গুলোতে আসলে আমার মনে হয় লাগাতার এবং ধারাবাহিক একটা প্রশিক্ষণ থাকা উচিত। আমরা একটা কিউরিয়াসিটি থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনারা দুজন গণমাধ্যমের মধ্যে আছেন, তো আপনাদের মানে
এজেন্সি লেভেলে, মানে যেই প্রতিষ্ঠানের সাথেই করছেন, গণমাধ্যমও তো প্রতিষ্ঠানই, সেখানে কি কোনো ট্রেনিং হয় বা ট্রেনিংয়ের সময় এই যে রেগুলেশনস বা এই যে এই Ethical standard. এথিক্যাল এগুলো পলিসি, এগুলো নিয়ে কি কথা, ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো কি বলা হয় বা কিছু কিছু গণমাধ্যমে বলা হয়, সবার না, কারণ আমাদের তো অনেক, আমাদের প্রায় 40টার মতো টেলিভিশন আছে, সংবাদপত্রের তো গুনতি মানে অগণিত। তো তার মধ্যে হাতে গোনা কিছু মিডিয়া হাউস আছে যারা এই বিষয়গুলো নিয়ে, নতুন যারা আসে রিক্রুটমেন্টের পরে কিছু কিছু পলিসি লেভেলে বা তাদের এথিক্যাল লেভেলে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করে, কিন্তু সেটা খুব বেশি সংখ্যক না। হ্যাঁ। কিছু কিছু আমরা জানি যে কিছু উন্নয়ন সহযোগী বা উন্নয়ন সংগঠনগুলোর পক্ষ থেকেও কিছু এরকম প্রশিক্ষণ আয়োজন করা হয়, যেখানে গণমাধ্যম কর্মীরা অংশ নেন। কিছু নীতিমালাও করা হয়েছে যেগুলো গণমাধ্যমের কাছে এখন আছে, অন্তত পৌঁছে গেছে। কতটা চর্চায় সেটা নিয়ে চর্চায়, হ্যাঁ, চর্চার ক্ষেত্রেই সমস্যা, মানে সেটা যেমন নিউজ রুমে যদি এরকম একটা মানে একটা মেকানিজম থাকে যে প্রত্যেকটা স্টোরি যাওয়ার আগে সেটা একটা ছাঁকুনির মধ্যে যাওয়া, যে এটা আসলে চাইল্ড দৃষ্টিতে কীরকম হয়েছে বা এই জিনিসটা কি আমাদের ঠিক হলো কিনা, বা সবগুলো আমরা নীতিনৈতিকতার জায়গাগুলো মানলাম কিনা, যেমন একজন ধর্ষণের শিকার একটা ছোট্ট শিশুর ছবি আমি দিয়ে দিলাম কিনা, বা তার বাবা মার ইন্টারভিউ দেখালাম কিনা। বললো যে না, আমি তো ওর ছবি দিইনি, কিন্তু ওর বাবা মা কথা বলেছে। যখন ওর বাবা মা কথা বলেছে তখন তো আশেপাশের লোক জেনেছে যে এই শিশুটি, তো তখন সেই শিশুটি আরও ভালনারেবল পজিশনে পড়ে যায়। তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করি যে নিউজ রুমের যারা গেটকিপার থাকে তারা যখন একটা নিউজ ছাড়ে তার আগে কিন্তু তারা একটা স্কুটিনি করে, দেখে যে এটার মধ্যে আছে কিনা। তারপরেও তার মাঝখান দিয়ে যে একেবারেই হয় না তা না। আমরা মাঝে এবার মাঝে একটু হয়ে আবার যায়। ঝুঁকির একটা ভিন্ন প্রসঙ্গে আমরা আসি। আপনি যেমন একটু বলছিলেন যে পানিতে ডুবে মৃত্যু একটা বড় মৃত্যু ঝুঁকি শিশুদের জন্য। তো আমরা এখন জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা জানি যে তাদের স্বাস্থ্য ঝুঁকি, পুষ্টিহীনতা, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি, বিশেষ করে জলবায়ু ঝুঁকি প্রবণ এলাকাগুলোতে তো অনেক বেশি, আমরা যেটা পরিসংখ্যানগতভাবে বা তথ্যগতভাবে আমরা জানি। তো এই ক্ষেত্রে উন্নয়নের জন্য উন্নয়ন কর্মকাণ্ড বা গণমাধ্যমের কাছে আপনাদের প্রত্যাশাটা কেমন? অবশ্যই এটা হবে। আমার তো দেখতে পাচ্ছি যে নেক্সট জেনারেশন জি কিন্তু ক্লাইমেট নিয়ে অনেক চিন্তিত। কারণ আমরা যে পৃথিবী রেখে গেলাম তাদের জন্য সেটা খুব সুন্দর পৃথিবী না, এবং এটার ভুক্তভোগী তারা হচ্ছে। তো শুধু জলবায়ু নিয়ে না, আমি বলবো আমরা এখনো পিছিয়ে আছি। শিশুর যে চাহিদাগুলোর কথা বললাম, আমি শাহনাজের সাথে কথা বলার আমার উদ্দেশ্য ছিল, মানে সত্যিকারের যদি আপনি বলতে চান যে চাইল্ড ফ্রেন্ডলি বা শিশু বান্ধব, তাহলে কিন্তু এটা সিস্টেমিক লেভেলে আসতে হবে। এবং সেখানে আমাদের কিন্তু ইনফরমেশন মিনিস্ট্রিও আছে। যতক্ষণ পর্যন্ত না ওই জায়গার থেকে বলা হবে প্রত্যেকটা গণমাধ্যমকে যে শিশু আমাদের একটা মানে বিশেষ হচ্ছে গিয়ে সেগমেন্ট, বা আমাদের আপনি গ্রাহক বলেন, দর্শক বলেন বা বিষয়বস্তু বলেন, তাদের জন্য আমাদেরকে আলাদাভাবে তৈরি হতে হবে। তাদের জন্য আমাদের বেশি করে খবর প্রকাশিত করতে হবে। খবর প্রকাশের জায়গায় চাইল্ড ফ্রেন্ডলি না বলে, যেটা ওর কথা শুনে বুঝতে হবে, চাইল্ড সেন্সিটিভিটিটা, এই সেন্সিটিভিটির জায়গাটাকে চর্চায় আনতে হবে, পলিসিতে আনতে হবে। এবং যেটা আমি একটু আগে কথা বলছিলাম, যে দেশে সমাজ শিশু বান্ধব নয় সেই দেশে মিডিয়া তো অনেক পরে, কারণ কাটতি তো হচ্ছে দর্শক যা চায়, জনগণ যা চায়, মিডিয়া তো সেটাই কাটতি। কিন্তু আবার আমরা এটাও জানি যে ওই যে সমাজের মধ্যে পরিবর্তন আনার একটা দায়বদ্ধতা মিডিয়া নিজে থেকেও বলছে। সেই জায়গাতেই মিডিয়ার দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে সমাজকেও শিশু বান্ধব করে নিয়ে আসা। শিশু বান্ধব করার জন্য সমাজকে বলতে হবে, সেগুলো হয়তো প্রথমে কাটতি কম হবে, এগুলো সেন্সেশনাল না, কিন্তু আস্তে আস্তে দর্শককে তৈরি করার দায়িত্বও কিন্তু মিডিয়া। আমরা বাইরে তো তা দেখছি। এই যে এখন আমরা বলছিলাম যে এখন মিডিয়া দেখলে মনে হয় টকশো ছাড়া আর কোনো কন্টেন্টে বোধহয় জনগণের কোনো মানে নেই, চাহিদা নেই, ইন্টারেস্ট নেই। এবং সেটা কি দেখতে পাচ্ছি আমরা? সেটা দেখতে পারি বিভাজন, বিভক্তি, হিংসা, হেট। এখানে কোনো ভালোবাসার কোনো স্থান নেই। তা আমি বলছি, এত কথা যে বলছি তার সব কিছুর মূলে আমি মনে করি ভালোবাসা।
ভালোবাসা, শিশুকে শিক্ষা দেওয়া ভালোবাসায়, ভালোবাসার সাথে মূল্যবোধ আছে, এবং শিশুকে ভালোবাসতে হলে শিশুর অধিকারগুলো কি, শিশুর অধিকারের মধ্যে কিন্তু এই ক্লাইমেটও পড়ে। এবং আমাদের এই যেটা বলছি যে অর্থনীতিবিদ বা যারা উন্নয়নের দিকে আছে, আমাদের এখানে আমরা গবেষণা হয়, নতুন চিন্তার সৃষ্টি হয়। সেই চিন্তাগুলো যদি মিডিয়ার সাথে আমরা একত্রে কাজ করতে পারি, তাহলে কিন্তু এই যে নতুন ধারণা তৈরি হবে সমাজে। আপনি যে ক্লাইমেটের কথা বললেন, এখন কিন্তু ইকোনমির ধারণাটাও বদলে যাচ্ছে। আমরা যখন খুব বেশি জিডিপি সেন্ট্রিক কথা বলি, খালি নাম্বার, খালি টাকা দিয়ে মূল্যায়ন, কত আমাদের ইনকাম বাড়লো, এটা বাড়লো, কিন্তু ওই জায়গায় আমার তো মনে হয় আমি জীবন দশা দেখে যেতে পারবো কিনা, আমার খুব কষ্ট লাগা আছে। তো এখন কিন্তু ধারণার কিছুটা পরিবর্তন এসেছে। ভুটান কি করছে, ওরা হ্যাপিনেস ইন্ডেক্স দেখছে, সেদিন আমরা কথা বলছিলাম সেই কথাটা। তো খুশি খালি পয়সা দিয়ে হয় না, খুশি কিছু বেসিক চাহিদাও থাকে, সেটার মধ্যে এনভায়রনমেন্টও থাকে। তো এখন আমি একটা নতুন ধারণার কথা বললাম, ইকোনমিক্সে ডোনার ইকোনমি। এই ডোনার ইকোনমিটা একটা চাক্কির মতো, মাঝখানে এটা ফাঁকা থাকে, আউটার রিংয়ে থাকে হয়তো ইকুইটি বা এই যে রাইটস এগুলো, না ভেতরের রিংয়ে সেটা থাকে, বাইরের ইকোনমি থাকে এই যে চক্রটা, সেখানে থাকে এনভায়রনমেন্টাল বাউন্ডারি। হ্যাঁ, যত উন্নয়ন বলেন সরকারের পক্ষ থেকে, ইকোনমিক উন্নয়ন বলেন, ব্যবসা বলেন, প্রোডাকশন বলেন, আমরা যে উন্নয়ন কাজ করছি সব কিছুই সব কিছুই ভালো, কিন্তু আমাকে কিন্তু এই ক্লাইমেট বা এই এনভায়রনমেন্টাল বাউন্ডারির মধ্যে থেকে করতে হবে। এই যে ধারণাটা, এটা দিতে হবে যে উন্নয়নের দিকে যাচ্ছি আমরা, কিন্তু সেটা এনভায়রনমেন্টকে ধ্বংস করে না, এনভায়রনমেন্টকে মানে কনজার্ভ করে যে উন্নয়ন, সেটাই উন্নয়ন। এর বাইরে যে উন্নয়ন যেটা এনভায়রনমেন্টকে ধ্বংস করে, সেটাকে আমরা না বলি। হ্যাঁ, সেই জায়গাটায় কিন্তু আমার মনে হয় এখন এই নয়েজটা তুলতে হবে, কারণ অনেক বেশি ধ্বংস হয়ে গেছে। আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা আমাদেরকে বিশ্বাস করে না, তাদের আস্থা নেই আমাদের উপর, কারণ আমরা যা রেখে দিচ্ছি সেটা খুবই ডিস্ট্রাক্টিভ। শাহনাজমুনের কাছে যদি যাই, যে প্রসঙ্গটা ঈশা হোসেন বলছিলেন, যে নেতিবাচক যে কর্মকাণ্ডগুলোর কথা বলছিলেন, এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাটা কেমন হওয়া জরুরি? আর যদি গণমাধ্যমের গণ্ডিটা আমরা একটু বড় করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মকেও অন্তর্ভুক্ত করে বলি। না, সেই এখন তো আর গণমাধ্যম নাই, ওটার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমও যুক্ত হয়েছে, এবং সেটা অনেক অনেক ক্ষেত্রে মূলধারাকে প্রভাবিত করছে। আমরা কি দেখি যে এখন কিছু একটা ঘটনা ঘটলেই সেটা কিন্তু মোবাইল ফোনে ভিডিও করে তারপরে ভাইরাল। হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেয়া হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু শিশু, বৃদ্ধ এগুলো কোনো বিচার নাই, কোনো কোনো কিছুই নাই। তো সুতরাং আমাদের মানসিকতায় যদি শিশুর প্রতি ভালোবাসাটা, যেটি বললেন আপনি, সেটি তৈরি না হয়। যেমন আমরা বেশ কিছুদিন আগের একটা ঘটনার কথা বলতে পারি। এক শিশু রাজন বলে একটা ছেলে ছিল, সে ভ্যান গাড়িতে সবজি বিক্রি করতো। তাকে যখন পেটানো হচ্ছিল সেটি ভিডিও করা হয়েছে, এবং সেই দৃশ্যটি যখন নিউজ করতে যেয়ে বারবার করে সোশ্যাল মিডিয়াতে এলো প্রথমে, তারপরে এটা এলো আমাদের মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে, এবং ওই ছবিটি বারবার দেখানো হচ্ছে। আমরা একবারও ভাবছি না আরেকটি শিশু যে বাইরে থেকে বসে এই জিনিসটা দেখছে, যে একটি শিশুকে পেটানো হচ্ছে, শিক্ষা তার মধ্যে কি মনে হচ্ছে? সে তো একটা আতঙ্কগ্রস্ত হচ্ছে, মানে প্যানিকড হয়ে যাচ্ছে, সে ট্রমাটাইজ হচ্ছে, সে জানে। আবার কেউ কেউ হয়তো নিষ্ঠুরতাটা শেখার ঝুঁকির মধ্যে। আবার এটা নিয়ে আবার কথা হলো যে আচ্ছা, আমরা যদি এটা না দেখাই, নিউজ রুমেই একটা বিতর্ক তৈরি হয়ে গেল যে এটা যদি আমরা না দেখাই, তাহলে আমরা কেমন করে বোঝাবো অপরাধের ভয়াবহতাটা কতখানি ছিল। এইটা কেউ কেউ প্রশ্ন করলো। আর ওইটা বোঝানোর আগে আর আমরা কেউ কেউ প্রশ্ন করলাম যে এইটা যারা দেখছে তাদের মনের প্রতিক্রিয়াটা কি হলো। তো এই ডিলেমাগুলোর মধ্যে দিয়ে নিউজ রুম যায়। আমরা কিন্তু অনেক সময় যখন কোনো ঘটনা ঘটে, আমরা অনেকে মিলে আলাপ করি, গল্প করি যে আসলে আমরা কতখানি দেখাবো না। হয়তো দেখা যায় আরেকটা টেলিভিশন চ্যানেল দেখিয়ে ফেলেছে, তখন একটা প্রেশার আসে যে ওরা দেখালে আমরা কেন দেখাবো না, ওরা দেখাচ্ছে, ওরা বেশি দর্শক পাচ্ছে, সো
আপনিও দেখান। তো এই জন্য যে রেগুলেশনের কথা বললেন, এটা একেবারে সিস্টেমের মধ্যে আনা উচিত। আমাদের নারী ও শিশু যে আইন আছে নির্যাতন দমন আইন, ওইখানে কিন্তু লেখা আছে স্পষ্ট করে কোনো শিশুকে ওইরকম ছবি দেখানো যাবে না, তার নাম পরিচয় গোপন রাখতে হবে ইত্যাদি। কিন্তু তার কোনো প্র্যাকটিস সবসময় আমরা দেখি না, এনফোর্সমেন্টটা নাই। তো এই জায়গাটাতে আমাদের আসলে অনেক কাজ করতে হবে এবং কাজ করার জন্য এসব কথা বারবার বলতে হবে। এমন না যে আচ্ছা আমি তো বলেছি, একবার বললে হবে না। কারণ মানুষের মানসিকতা সহজে বদলায় না। আমি শুধু আমার সন্তানের কথা ভাবলে হবে না, সব সন্তানের কথা ভাবতে হবে। আবার আমরা কিন্তু আমাদের সাংবাদিকদের এই কথাটাও বলি যে তুমি যখন রিপোর্টটি করলে, ওইখানে যদি তোমার নিজের সন্তান থাকতো বা তোমার পরিচিত সন্তান কারো সন্তান থাকতো, তুমি কি এটা করতে পারতে? তখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে আসলে আমি কতখানি আমার শিশুকে দেখাতাম, বা আমি এই আমার নিজের শিশুর কান্নাটা আমি কি চাইতাম এইভাবে করে সবার সামনে যাক, বা তাকে কি এইভাবে উপস্থাপন করা হোক, সেটা আমি চাইতাম? যখন নিজেকে এরকম প্রশ্ন করবেন, আপনি করতে পারবেন, তখনই কিন্তু আপনি সঠিক আচরণটা করতে পারবেন। এই খুব সুন্দর কথা বলছে শাহনাজ, যেটা আমরা মাসুর ভাই যে ট্রেনিংটা আমরা দিয়েছি, আমরা কিন্তু এই একটু গতানুগতিক থেকে বাইরে এসে দেওয়ার চেষ্টা করেছি। কারণ সবসময় দেখা যাচ্ছে তথ্য তো অনেক দিচ্ছি, তথ্য সরবরাহ হচ্ছে, কিন্তু তারপরেও হয়তো কিছুদিন ঠিক আছে, তারপরেও আবার যেই কাজ সেই কেন হয়ে যাচ্ছে এরকম। তো ওই জায়গাটায় আমরা বলেছি যে ওই যে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, আমরা বলেছি তথ্য বা জ্ঞান বা নলেজ আমরা হয়তো আমাদের হেডের মাধ্যমে নিলাম, কিন্তু ওটাকে আমাদের এখানে আনতে হবে, ধারণ করতে হবে, এবং তারপরে আমরা এটা হাতের মাধ্যমে ডেলিভারি নিয়ে আসবো। এবং সেই জায়গায় সেই ট্রেনিংগুলোতে আমরা কিছু মনস্তাত্ত্বিক কিছু টুলস ব্যবহার করার চেষ্টা করেছি, যেটা শাহনাজ বলতে চাইছে এমপ্যাথি তৈরি করা, ভেতর থেকে যে ফিলিংয়ের মাধ্যমে, আবারও বলছি যে ভালোবাসা বা যে এটা না আসে, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, সাস্টেনেবল হয় না। আবার কারণ এত একটা ঘোলাটে সমাজের মধ্যে আছে, ডিগবাজি খাওয়াটা স্বাভাবিক, এটা কাউকে দোষ দেওয়ার যায় না। আপনি নিউজ রুমে যাচ্ছে, আপনার এডিট, আপনি এটা কি নিয়ে এসছো, আমার এটা তো কাটে না, তো এটা প্রায় শুনেছি, শুধু বাংলাদেশে না, এটা সব জায়গায়। কিন্তু সেই জায়গাটায় আপনাদের মতো, শাহনাজের মতো, মাসুর ভাইয়ের মতো যদি বোল্ড অ্যাডভোকেট বা চ্যাম্পিয়ন থাকে, যারা এই সমস্ত এই যে ঝড় বা এগুলো ঝাপটা, এগুলোকে সহ্য করে মাথা তুলে শিশুর জন্য কাজ করে যেতে পারেন। কারণ এটা আসলে আমরা এসিডি যে কোনো কনফারেন্সে আমরা ইভেন যে পলিসি মেকারদের থাকে, আমরা একটা বড় পোস্টার করি জাস্ট এই এমপ্যাথি জায়গাটাকে জাগাবার জন্য। এটা নার্চার কেয়ার ফ্রেমওয়ার্কেরই একটা স্লোগান, if we change the beginning of the story, we change the entire life story. আমি যদি শুরুর দিকের গল্পটা বদলে দিতে পারি, তাহলে আমি বদলে দিতে পারি সারা জীবনের গল্প। আর এইটা উপলব্ধি হচ্ছে, এটা শুধু একটা শিশুর জীবনের গল্প বদলাচ্ছে না, তার পরিবার বদলাচ্ছে, এবং সেই পরিবারের মানে পুঞ্জীভূত হয়ে মানে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এটা কার গল্প বদলাচ্ছে, এটা দেশের গল্প বদলাচ্ছে। তো আপনি যে কথাটা বলছিলেন আসলে, যে একটা ইতিবাচক মনোবৃত্তির দায়িত্ব নিয়ে সাংবাদিকতাটা করা, সমাধানমুখী সাংবাদিকতা করা, এখানে শিশুদের সুরক্ষা, শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং শিশুদের নিরাপত্তা ঝুঁকি কমানো এবং নীতিনৈতিকতা বজায় রাখা, এগুলোকে সমন্বয় করে একটা সাংবাদিকতার সম্পাদকীয় নীতিমালা থাকা এবং সেটা কার্যকর করা কতটা জরুরি আপনি মনে করেন, এবং সেখানে আপনার যদি কোনো সুপারিশ থাকে সেই নীতিমালায় থাকার মতো, আপনি যদি বলেন। হ্যাঁ মাসুর ভাই, আমাদের কাজই হচ্ছে আমরা সারাক্ষণ সমন্বয় নিয়ে কথা বলছি, কিন্তু সমন্বয় যে কত কঠিন একটা ব্যাপার, মানে সমন্বয় তো দেশের কোথাওই নেই, মানে সরকারে নেই, সরকার সিভিল সোসাইটি নেই, সরকার গণমাধ্যমে নেই, সব জায়গায় সমন্বয়ের অভাব। কিন্তু সমন্বয় যে সম্ভব না তা না। তো আপনি যে প্রশ্নটা করেছেন গণমাধ্যমের ভেতরে সমন্বয়, বা আপনার নিজস্ব প্রতিষ্ঠান বা আপনি যে এজেন্সিতে কাজ করছেন, সে আগে তো ইন্টার এজেন্সি, আগে তো ভেতরের সমন্বয়। যেমন একটা সমন্বয়ের হীনতার কথা বলি, আপনি একজন খুবই মানে এমপ্যাথেটিক একটা সাংবাদিক, আপনার নিউজ রুমে বসে আপনি শিশুর একটা প্রতিবেদন করলেন, খুবই সুন্দরভাবে করলেন, কিন্তু তার মাঝখানে আপনি একটা বিজ্ঞাপন বিরতি দিলেন। সেই বিজ্ঞাপন বিরতিটা হচ্ছে কিছুদিন আগে জেনা আপা আমাদের আছেন ICTDRB-তে, উনিই বলছিলেন আরেকটা প্রথম আলো রাউন্ড টেবিলে, যে
শিশু চিপস, এত মজার একটা চিপসের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট, সে ওটা তার ভাইয়ের হাত থেকে টান দিয়ে নিয়ে এসে দরজা বন্ধ করে সে ওটা খাচ্ছে। তার ভাই বাইরে হয়তো কাঁদছে বা তাকে দিচ্ছে না। কি শেখাচ্ছে সেটা? শেয়ারিং করা শেখাচ্ছে? তাকে শেখাচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক একটা কোনো একটা মেসেজ দেওয়া হচ্ছে। selfish attitude, হ্যাঁ। সেলফিশনেস শেখাচ্ছে। একসঙ্গে মিলে যে এই যে সেলফলেস এই ভাবটা দিচ্ছে না। তারপরে আবার আপনি ফেরত আসছেন। তো সেই জায়গাটা আপনার যারা বিজ্ঞাপনের দায়িত্ব আছে, সেই জায়গায় আপনার সাথে তার সমন্বয়ের অভাব আছে। ঠিক একইভাবে নিউজ ব্রেক হয়তো নিচ্ছেন, নিউজ ব্রেকে এমন একটা কিছু দেখিয়ে দিল যেটা আপনি যা বলতে চাচ্ছেন একেবারে তার উল্টো। তো সেই জায়গাটা একটা মিক্স মেসেজ দেয়, এবং যে শিশু দেখছে সে তো কিছুই বুঝলো না, তার জন্য যেটা তাকে অ্যাট্রাক্ট করে সে নিল, মা বাবাও কনফিউজ। আমাদের মা বাবাও কিন্তু এই ব্যাপারে শিক্ষিত না। আমাদের আজকাল যে সমাজ যে ভেঙে যাচ্ছে, সেই ভাঙনের কারণে কিন্তু শিশু বান্ধব পরিবারও কিন্তু নেই। দুই একটা হয়তো যারা একটু অবস্থাপন্ন পরিবার আছে তারা হয়তো খুব কনসিয়াস। শিশুর নিড কি প্রাধান্য পায়? না, পায় না। সেই জায়গাটাতে যে মানে আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, তো আমি বলছি সমন্বয় আপনার নিজস্ব এজেন্সিতে দরকার, মিডিয়া টু মিডিয়া দরকার, এবং রেগুলেশনের দরকার, এবং সেই রেগুলেশনের এনফোর্সমেন্ট দরকার। শাহনাজ মুন্নি যে কথাগুলো বলছিলেন যে সমাজে কিছু নেতিবাচকতা আমরা দেখতে পাই, যার প্রভাবই আসলে আমাদের গণমাধ্যমে পড়ে এবং শিশুদের মনোবৃত্তির মধ্যেও পড়ে। এই পরিস্থিতিটি পরিবর্তনের জন্য আমি যে প্রস্তুতি করেছিলাম যে একটি সম্পাদকীয় নীতিমালা কতটা জরুরি এবং সেটার প্রয়োগ গণমাধ্যমে কীভাবে সম্ভব হবে। সত্যি কথা বলতে কি যে আমাদের ওই অর্থে যেহেতু আমরা শিশুকে কাউন্ট করি না, যে আমার তার কাছ থেকে আমার কোনো বিজনেস নাই, সেই অর্থে তো আমরা কিন্তু তার কথা মাথায় রাখি না। অথচ যেটা আমরা সবসময় বলি যে চাইল্ড ফ্রেন্ডলি জার্নালিজমের মূল কথা হচ্ছে, তুমি যখন একটা যে কোনো রিপোর্টই করো সেটার মধ্যে শিশু যদি নাও থাকে, তারপরেও তুমি যদি ভাবো যে এটা একজন শিশু দেখবে, তোমার ছবি চয়েস, তোমার বাক্য বিন্যাস, তোমার বলা, সব কিছুতেই একটা প্রভাব কিন্তু পড়বে। আমাদের যদি সমস্ত শিশুকেন্দ্রিক রিপোর্টিংয়ের ক্ষেত্রেও আমি যদি শিশুর সুরক্ষা, শিশুর কল্যাণ, শিশুর অধিকার, এই তিনটা জিনিস আমার মাথায় রাখি, যে আমার এই স্টোরিতে কি আসলে সেই জিনিসগুলোর প্রতিফলন আমি দেখছি কিনা, তাহলে কিন্তু একটা পরিবর্তন আসবে। এবং এইটার জন্য নিউজ রুমের ওই যে আমি বলবো যে নিউজ রুমের একটা গেটকিপারদের মধ্যে বলেন বা যিনি নিউজ করবেন, তাদের ওই যে প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা দরকার, প্রতিনিয়ত বলা দরকার। কারণ আমরা তো ঘটনার স্রোতের মধ্যে থাকি, এক ঘটনা থেকে আরেক ঘটনায় দৌড়ে চলে যাই, এবং সেইগুলোর মধ্যে ভালো মন্দ, মানে রাজনীতি, অরাজনীতি, অপরাধ, তারপরে আপনার অ্যাক্সিডেন্ট, সবই থাকে। তো এই সব কিছুর মধ্যেও আমার মাথায় যদি একটুখানি শিশুর প্রতি আমার দায়বদ্ধতার বিষয়টা থাকে, শিশুর প্রতি দায়বদ্ধতা মানে কি আসলে সমাজের প্রতি দায়বদ্ধতাই অবশ্যই। কারণ একটা শিশু যদি আমার ভালো হয়ে না গড়ে ওঠে, একটা শিশুর মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, তার যদি বিকাশের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, পরবর্তীতে যে সমাজ তৈরি হবে সেখানে তো তার প্রতিফলন ঘটবে। আমরা আগামীর ভবিষ্যৎ বলে শিশুকে দূরে সরিয়ে রাখলে তো হবে না, আমাকে তার বর্তমানটা গড়ে দিতে হবে, যে কথাটা আমি বারবার বলি, এবং এই বর্তমানের শিশুর কথা আমার ভাবতে হবে। এটা ভেবে আমি যদি আমার সমস্ত কার্যক্রম পরিচালনা করি, তাহলে একটা পরিবর্তন আসতে পারে। অনেক ধন্যবাদ শাহনাজ মুন্নি আপনাকে, অনেক ধন্যবাদ এশা হোসেন আপনাকেও। প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত আলোচকদের কাছে যেমন শুনছিলাম যে ভবিষ্যতের জাতিটাকে গঠন করার জন্য আজকের শিশুটার যত্ন নিতে হবে, এবং তার সেই যত্ন নেওয়ার জন্য আমাদের সম্মানিত আলোচক এশা হোসেন যেমন করে বলছিলেন যে একটি সমন্বয় আসলে জরুরি। আমি ব্যক্তি হিসেবে কি ভাবছি, কি করছি, আমি পরিবারের শিশুকে কেমন করে দেখছি, কেমন করে তার যত্ন নিচ্ছি, আমরা গোটা সমাজ তার প্রতি কতটা সংবেদনশীল হয়ে তৈরি হচ্ছে, এবং তারপর আমাদের গোটা রাষ্ট্র কীভাবে শিশুদেরকে যত্নের সঙ্গে, গুরুত্বের সঙ্গে দেখছে তাদের নীতিমালা এবং সেগুলোর প্রয়োগের ক্ষেত্রে যে আলোচনাগুলো উঠে এলো। তো আমরা এই সমস্ত কিছু যদি আমাদের সমাজে, রাষ্ট্রে দেখতে চাই, তার জন্য গণমাধ্যম একটি বড় বিষয় হিসেবে, বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। কেননা গণমাধ্যমের সুবাদেই মানুষ তথ্য জানতে পারে, মানুষ কিছু শিখতে পারে, কোনো ভালো কাজে উদ্বুদ্ধ হতে পারে, খারাপ কাজ থেকে বিরত হতে পারে। তো গণমাধ্যম যদি শিশুদের বিষয়টিকে বিবেচনায় রেখে এই দায়িত্বগুলো পালন করে, তাহলে নিশ্চয়ই যে কথাগুলো আমাদের সম্মানিত আলোচক শাহনাজ মুন্নিও বলছিলেন যে
আজকের শিশুর যত্ন নিয়ে ভবিষ্যৎকে গড়ে তোলা এবং জাতিকে গড়ে তোলা, সেই কাজটি ত্বরান্বিত হতে পারে। তো আমরা আশা করি যে শিশুদের জন্য তেমন সংবেদনশীল, শিশুদের জন্য তেমন মর্যাদাপূর্ণ, শিশুদের জন্য তেমন ঝুঁকিমুক্ত, নীতি নৈতিকতা সম্পন্ন, ইতিবাচক এবং সমাধানমুখী সাংবাদিকতা করব, যে সাংবাদিকতায় শিশুর গড়ে ওঠা, শিশুর বিকাশ এবং শিশুর সুরক্ষার তথ্যগুলো থাকবে এবং তার জন্য সমাধানমুখী দিক নির্দেশনা থাকবে। আমরা আশা করি সমাজের সবাই মিলে এবং যে সমাজের অংশ হিসেবে গণমাধ্যমও শিশুদের জন্য কাজ করে চলবে এবং আমাদের ভবিষ্যৎটি অনেক সুন্দর, সুখী এবং সমৃদ্ধ হয়ে আমাদের সামনে হাজির হবে। ভালো থাকবেন সবাই। শিশুবান্ধব সাংবাদিকতা নিয়ে পডকাস্টের এই আয়োজন থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মীর মাসরুর জামান। সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা।